গোলাম মাওলা রনি, আমি আপনার কাছে আসি। এই যে আতঙ্ক, এটা মানুষের মধ্যে আছে যে আসলে আমরা ভোট দিতে যাব, ঠিক মতো ভোট দিতে পারবো কিনা, এটা আমরা কথা বলে বুঝতে পারি কোনো কোনো মানুষের মধ্যে আছে। সেই আতঙ্ক আসলে কিভাবে কাটবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি একটা অন্য প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখলাম যে জামাত ইসলামের আমির তিনি বলেছেন শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত, এটা তো ইশতেহারে ঘোষণা দিয়েছে। আপনি কিভাবে দেখছেন? আমরা তো এর আগে দেখেছি মুক্তিযুদ্ধকে একভাবে তুলে ধরেছে শেখ হাসিনা এবং তার দল, এখন আবার জামাত ইসলামে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে চাইছে। না, আমার মনে হয় যে ইনসাফের ভিত্তিতে যদি মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির কাছে তুলে ধরতে হয় তাহলে তো অবশ্যই জামাতকে সুযোগ দিতে হবে। এই কারণে বিএনপি দল হিসেবে মুক্তিযুদ্ধের সময় তাদের অস্তিত্ব ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা করেছেন এবং সেটা বিএনপি ওন করে, এবং অনেক মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে, তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধের মানে সপক্ষে তারা নানা রকম ন্যারেটিভ তৈরি করে। আর দল হিসেবে মুক্তিযুদ্ধের যেটা নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ সেই মানে যাকে বলা হয় ন্যারেটিভটা প্রতিষ্ঠা করতে গিয়ে নানা রকম ঘটনা বলেছে, যা বিএনপি লোকজন বলে এগুলো আসলে অনেকটা সঠিক নয়। তো মুক্তিযুদ্ধের সময় বেসিক্যালি জামাত এবং আওয়ামী লীগ তারা পরস্পরের সাথে ফাইট করেছে। তা আমরা যে সাইডটি জানি মুক্তিযুদ্ধের সত্যিকার অর্থে, সেটা হলো এই ন্যারেটিভ যেটা বিএনপি তৈরি করে, মানে আওয়ামী লীগ যেটা তৈরি করেছে। কিন্তু এর পেছনে যে আরও একটা চমৎকার ইতিহাস আছে, সেই ইতিহাসটা যদি জামাত বর্ণনা করে এবং একিন নিয়ে, ইমান নিয়ে, ইমতিহান নিয়ে, তো এবং যাকে বলা হয় ইনসাফ নিয়ে, তাহলে বিশ্বাস করেন মুক্তিযুদ্ধের একটা অসাধারণ অনবদ্য ইতিহাস তৈরি হবে এবং আমাদের তরুণ প্রজন্ম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম একটা তরুণ প্রজন্ম অন্তত মুক্তিযুদ্ধের ইতিহাসের ব্যাপারে একটা 3 ডাইমেনশনাল একটা ইতিহাস জেনে তারা আসবে। আপনি ধরুন সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা কি করেছে, মানে তাদের মন মানসিকতাটা কেমন ছিল, ওটা তো মানে জামাতের মুখে ওই জিনিসটা জামাতরা যখন বলবে অনলি দে ক্যান এক্সপ্লেইন। আপনার কি মনে হয় যে তখন আসলে ছাত্র সংঘের যারা ছিলেন, আলবদরে যারা ছিলেন, বা জামাতের ইসলামের কর্মী যারা ছিলেন, তারা যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, যেভাবে নিজেরাই অপরাধ করেছে, সেই অপরাধের কথাগুলো তারা নিজেরা তুলে ধরবে ইতিহাসে, এটা মনে হয় আমরা তো মানে তাদেরকে দায়ী করছি। এখন তারা যদি ধরেন, আমরা যদি বলি যে রাজাকারের লোকগুলো, মানে রাজাকার যারা, তারা মেয়েদেরকে শ্লীলতাহানি করেছে, তারা বলবে যে না আমরা ওই কাজ করিনি, মেয়েদের দেখলে আমরা মায়ের মতো মনে করেছি, আমাদের কন্যার মতো মনে করেছি। কোনো মায়ের সঙ্গে কি কোনো সন্তান খারাপ কাজ করতে পারে? খোদার কসম, আপনি তখন কি করবেন বলেন? তারা তো এইভাবে বলার সুযোগ পায়নি। কিন্তু ইতিহাসে যখন তাদের ক্ষমতা আসবে, আপনি তো সবকিছু বদলে দেওয়া যায় না। ফ্যাক্ট তো আপনার এখন চোখের আওয়ামী লীগও চেষ্টা করছে সবকিছু বদলে দিতে। ওরা আওয়ামী লীগ তো এইভাবে কাটতে পারেনি। জামাত যখন দোয়া দরুদ পড়ে চোখের পানি ফেলে যখন বলে খোদার কসম বিশ্বাস করেন আমরা কোনোদিন নারী ধর্ষণ করিনি, বিশ্বাস করেন আমরা কখনো কোনো মা বোনদেরকে সেই আলবদরদের হাতে তুলে দেয়নি, এটা আওয়ামী লীগের লোকজন করেছে, করে আমাদের গায়ে বদনাম দিয়েছে। কিন্তু পরিবারগুলোতে যে ইতিহাস আছে, পরিবারের যারা পূর্বপুরুষরা যারা সাফাররা, সেটা তো তারা নিজেরা, আমাদের দেশে কি, আমাদের দেশে যারা ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে আমাদের দেশে যারা ক্ষমতায় থাকে, ক্ষমতা সবসময় ইতিহাস রচনা করে। জামাত যদি ক্ষমতা আসে তখন তারা ইতিহাস রচনা করবে, ইতিহাস রচনা করবে, এবং এখানে তাদের সেই ইতিহাসের সঙ্গে সাধারণত আমাদের দেশের লোকজন হলো যেদিকে হাওয়া যায় সেদিকে সব লোক দৌড়ায়, যেদিকে বাতাস প্রবাহিত হয় সেদিকে পাল তুলে। আপনি ন্যারেশনের কথা বলছেন, তো আমি একটু প্রশ্ন করি আপনাকে গোলাম মাওলা রনি। তারা তো সবসময় মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা সেটা নিয়ে একটা কথা বলে যে যেহেতু ভারত সমর্থন দিয়েছে সেহেতু আমরা সমর্থন দিইনি, কিন্তু 47-এ তারা কংগ্রেসকে সমর্থন দিয়েছিল। আবুল আলা মওদুদি তো 47-এ না পাকিস্তান বলেছিল, তো 47-এ যদি তারা ভারতের পক্ষে থাকে, কংগ্রেসের পক্ষে থাকে, তাহলে 71-এ কেন তারা বিপক্ষে ছিল? না, ওটাও তখন তারা বলবে যে আমাদের কাছে মনে হয়েছে যে ইউনিফাইড ভারতে আমরা তো আসলে মুসলমান উম্মাহ বলতে তাদের পক্ষে অনেক যুক্তি আছে। তারা যদি বলে একমাত্র গুজরাটে যে দাঙ্গা হয়েছে 1947, কলকাতাতে যে দাঙ্গা হয়েছে, পাঞ্জাবে যে দাঙ্গা হয়েছে পাকিস্তানের কারণে, আমাদের নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছে, অ্যাটলিস্ট ওই জমানাতে 1946-এ অন্ততপক্ষে 4 কোটি মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে। এই 4 কোটি মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত 10 কোটি মুসলমান বস্তুচ্যুত হয়েছে। মাওলানা আবুল আলা মওদুদি এটা চান নাই। এই হিন্দু মানে মহাত্মা গান্ধী
সর্দার বল্লভভাই প্যাটেল তারাই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই যে 4 কোটি মুসলমান মারা গেল, মৌলানা মওদুদিটা চায় নাই বলেই তো সেই ইউনিফাইড ভারত চেয়েছে। কেন ভারত চেয়েছে? যে আমরা তো এই যে এখন আমরা যেটা বলতেছি যে কি যেন একটা আছে যে হিন্দুস্তান জয় করে আবার দিল্লি দখল করব, এটা তো আমাদের জন্য এখন ঝামেলা হয়ে গেছে। বাংলাদেশ ছোট রাষ্ট্র, যদি এটা একত্র থাকতো তাহলে আমরা তো 70 কোটি মুসলমান থাকতাম ভারতে অ্যাট দিস মোমেন্ট। তো মৌলানা মওদুদি তো খারাপ কিছু চায় না। আমরা এই যে এখন বাংলাদেশে বসে দিল্লি দখল করতে চাচ্ছি, লোকজন হাসাহাসি করছে, কিন্তু যদি একত্র থাকতো আমাদের তো দিল্লি দখল করতে হতো না। দ্বিতীয়ত আমরা যদি আবার পাকিস্তানের সঙ্গে থাকতাম, এই জন্য থাকতাম যে পাকিস্তানের আছে 22 কোটি মুসলমান, আমাদের আছে 18 কোটি, 40 কোটি মুসলমান। 40 কোটি মুসলমান যদি আমরা একসাথে দিল্লির বিরুদ্ধে মার্চ করতাম, তাহলে দিল্লি দখল করতে আমাদের 1 ঘন্টা লাগতো। তাই এই জন্যই তো মওদুদি সেটা চেয়েছে। আপনি বলেন তো এই কথার আপনি কি উত্তর দিবেন? আপনি যখন মুসলমান, আপনি জানেন এটার উত্তর কি, আপনি তুলছেন সেটা তাদের ব্যাখ্যাটা আপনি শুনছেন, কিন্তু সেই সময় পরিস্থিতি আসলে কি ছিল? সেই সময়টাতে আসলে কংগ্রেসের পক্ষে তার মতামত যাওয়াতে তো এটা তো আমাদের ওই সময়টাতে কংগ্রেসের পক্ষে মোদিদের চাইতো সর্বভারতীয় রাজনীতি মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ছিলেন না, তার মতো মানুষ তো তাদের সাথে ছিলেন, ভারতের সেন্ট্রাল মিনিস্টার এবং ভারতের অনেক বড় বড় মানুষ। আমাদের দেশের ধরেন মাওলানা আকরাম খা, মাওলানা কাজী নজরুল ইসলাম, তারা কেউ কি পাকিস্তান চেয়েছে? কেউ পাকিস্তান চায়নি। যত বিখ্যাত আবুল হাশিম, তারা তো পরবর্তীতে এসে আবার আরেকটা পাকিস্তানের পক্ষে সেই ধর্মের ভিত্তিতে আবার যারা কিনা অপরাধ করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের পাশে দাঁড়ায়নি, সেরকম ইতিহাস নাই। পাকিস্তানের সময়টাতে যে এটা একটা ভিন্ন বিষয়, মানে পাকিস্তানের সময় যে আবেগটা কাজ করে আমাদের দেশে, সেগুলো পরপর কয়েকটা ঘটনা ঘটেছে। আপনি বলছেন যে ধর্মকে গুরুত্ব না দিয়ে সমগ্র ভারতের পক্ষে থেকেছে, তাহলে সেই দলের নেতারা আবার ধর্মকে গুরুত্ব দিয়ে কেন মানবতার বিরুদ্ধে অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, সেই প্রশ্ন থেকেই যায় এখানে। যে না, সেই প্রসঙ্গ থাকে না, সেই প্রসঙ্গ থাকে না। আমি এখন এখানে জামাতের ধরেন জামাত ক্ষমতায় আসলো, জামাত ক্ষমতার সাথে যে জিনিসটা সে বলবে যে আমি তো আসলে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কখনো রাজনীতি করিনি, পূর্ববঙ্গকে নিয়ে আমি কখনো চিন্তা করিনি, আমি চিন্তা করছি মুসলিম কমিউনিটি নিয়ে, ইসলামাইজেশন নিয়ে, এবং ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন, ইসলামের ভিত্তিতে একটা জাতি গঠন। এবং সেই অর্থে প্রথমে আমার কাছে মনে হয়েছে যে সবাই ভারতের মুসলমানরা যদি একত্রে থাকে মুসলমানদের জন্য ভালো। আমি তো মুসলমানকে নিয়ে চিন্তা, হিন্দুকে নিয়ে চিন্তা করি নাই, পাহাড়িদেরকে নিয়ে চিন্তা করি, আমি শুধু মুসলমানদেরকে নিয়ে চিন্তা করেছি। এরপর আমি যদি রাষ্ট্র ক্ষমতা যেতাম আমি অন্য গ্রুপ চিন্তা করতাম। আবার এখন পাকিস্তান হয়ে গেল, আমি যেভাবে বাংলাদেশ মেনে নিয়েছি ওইভাবে আমি পাকিস্তান মেনে নিয়েছি। তো পাকিস্তান যখন আমি মেনে নিলাম, মেনে নেওয়ার পরে তখন আমার মনে হয়েছে দুই পাকিস্তানের মুসলিম উম্মার মধ্যে যদি একটা ভালো সম্পর্ক থাকে, সারা দুনিয়াতে ইটস এ সুপার পাওয়ার। ইসলাম না ভারতের, তার যে ইসলাম তার বিরোধী আর অন্যান্য ইসলামিক দলও ছিল, চিন্তাও ছিল, সে বিষয়টাও আছে। তিনি বললেই যে সেই মুসলিম উম্মা এক হয়ে যেতেন, ব্যাপারটা সেরকম ছিল না। এখানে জেসিন দুটো বিষয় আছে, শুনুন। আপনি যদি বিতর্ক করতে চান, মানে মওদুদির ইসলাম, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তারপরে যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম বলেন, এটা আরও বিতর্ক আছে। আবার যদি মওদুদির রাজনীতি ধরেন, সেটা ভিন্ন একটা বিষয়, আপনি কোনটা নিয়ে আলোচনা করবেন। এখন আমার যেটা বক্তব্য হলো, এখানে যেটা আমার বলা যে জামাত যখন এখন যে কথাগুলো আমরা বলছি এবং বিতর্ক করছি এখানে বসে বসে, এই সেম কথাগুলো আমি যে স্পিডে বললাম, আজ যদি মানে বিশেষ মানে জামাত ক্ষমতায় থাকে, আপনি আর একদিন ডাকেন, আমি যেই কয়বার আপনাকে কথা বলবো, আপনি প্রত্যেকবার শুধু বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। স্যার, আপনি আমাকে রনি ভাই তখন বলতে পারবেন না, বলো স্যার, হুজুর, আপনি ইয়া হযরত, আপনার এরকম ইলম কোথায় আসলো? এবং আপনি মাথায় তখন এভাবে মানুষ অনেক সময় এবং আপনি তখন মাথায় ঘুমটা পড়ে, আপনি তখন মাথায় ঘুমটা পড়ে, আমি এই বিষয়টা রহিম হোসেন প্রিন্সের বক্তব্য শুনতে চাই। আপনি তখন মাথায় ঘুরে ঘুরে বারবার শুধু বলেন আদাব আদাব আদাব, আর ওই পাশে যে দুজন আছে তারা বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনি আগে বলা শুরু করেননি তো? হ্যাঁ, না, আমি তো এই যে এখন আমি নাকি প্র্যাকটিস করতেছি, এই প্র্যাকটিস করতেছি। আমি তো বুদ্ধিমান মানুষ, আমি অবশ্যই একজন বুদ্ধিমান মানুষ। হ্যাঁ, আমি বুদ্ধিমান মানুষ, পড় খাওয়া মানুষ, ফলে আমি এই জিনিসগুলো আগে থেকে সব প্র্যাকটিস করছি। এবং দেখেন আমি যে উচ্চারণ করতেছি কোনো ত্রুটি আছে? আচ্ছা, এবারে রহিম হোসেন প্লিজ কতটুকু প্র্যাকটিস করতে পারেন শোনা যাক। না, আমি জোরে ঢুকতে চাই না। একটা তো হচ্ছে যে আলোচনা আপনি করলেন, আসলেই কি বলবো, মানে ইতিহাসকে আবার আমরা ভুলভাবে তুলে ধরা হবে কিনা সেই বিষয়টা। দেখেন, আমি তাকে যদি একটা, আপনি রাজনৈতিক দলের তো নানা ডাইমেনশন বলতে পারি, অত দিকে যাওয়ার দরকার নেই। যে আমাদের ধর্মীয় আলেমরা তাদের ধর্ম সম্পর্কে, মওদুদি সাহেবের বক্তব্য সম্পর্কে কি বক্তব্য, এটা আলেম সমাজে দীর্ঘদিন ধরে বলছে, নানা বিতর্ক আছে, তার মধ্যে আমরা ঢুকলাম। আপনি রাজনীতির বিবেচনা থেকে যদি বলেন, তাহলে দেখেন, আমি একটা জায়গায় আমাদের রনি ভাই যেটা বলছেন, যে তারা যদি ওই যে ওনার ভাষায় যে কি দিল ঠিক করে
যে যে অপকর্মগুলো করেছে বলে তাদের পত্রিকা আমরা তার মাধ্যমে জানি যে রাজাকার আলবদর যখন হয়েছে শান্তি কমিটি, তাদের কিন্তু প্রসিডিংসগুলো অনেক কিছু কিন্তু প্রকাশিত হয়নি, এগুলো এখনো সংগ্রহের মধ্যে আছে। সেইটাই আমরা হয়তোবা কাগজের উপরিটা জানতে পারি, কিন্তু ভেতরটা যদি প্রকৃত পক্ষে বলে তাহলে আমরা আরো নগ্ন চেহারা দেখতে পাবো। কিন্তু একথা পরিষ্কার আমরা বুঝছি, এইটা আসলে পুরো মুক্তিযুদ্ধকে ডিস্টোর করে অন্য জায়গায় নেয়ার আর একটা কাজ যে তারা করবে, আমার বিবেচনায় তাদের ওই ইস্তেহারে এটা লিখিত বলার মধ্য দিয়ে সেইটা প্রতিষ্ঠিত করলো। এবং যে কোনো বাংলাদেশের মানুষের এটা বোঝা উচিত এই কথা বলার মধ্য দিয়ে যে এই মুক্তিযুদ্ধ যেটা মুক্তিযুদ্ধ ছিল না, তাদের একটা সাধারণ বয়ানে যে ওই যেটা ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধ, ভারতের অমুক টমুক আর ডট 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 ডট, যেটা এই ন্যারেটিভটাই তারা জনগণের চোখের সামনে নিয়ে আসবে। কারণ এটা মনে রাখতে হবে যে তারা দীর্ঘদিন ওই যে জাতীয় পতাকা নিয়ে মিছিল করা আর কপালে পট্টি বাঁধলেই তো আর এটা হয়ে যায় না, এইটা আমরা দীর্ঘদিন দেখছি, সেইটাই আসলে করছে। তারা যে রাজনৈতিক বিবেচনা থেকে এর বিরুদ্ধে ছিল আমাদের মুক্তিযুদ্ধের, এবং এর বিরোধিতা করতে যে ইসলামের নাম দিয়ে 30 লক্ষ মানুষের হত্যার সাথে নানাভাবে যুক্ত পাকিস্তানি বাহিনী তাদের সহযোগী হিসাবে, এবং আমাদের মা বোনদের উপরে যে অত্যাচারের জায়গা, পুরো দেশকে যে ধ্বংসযজ্ঞের জায়গা, তারা এইটাকে বরঞ্চ মিনিমাইজ করার যে জায়গায় যেতে চাইবে। তা আমি মনে করি এই একটা ইস্তেহারের বক্তব্য দেখার পরেই তো বাংলাদেশের সব মানুষের, বিশেষ করে তরুণ সমাজ সহ সবার জেগে ওঠা দরকার যে না, আমাদের মাফ করো, এই ইতিহাস তোমাদের কাছ থেকে শুনতে চাই না, এবং তোমাদেরকে কোনোভাবেই আমরা এই ভোটে ক্ষমতায় যাওয়ার তো প্রশ্নই ওঠে না, আমরা ভোটও দেব না, সেই বিবেচনাই করা উচিত বলে আমি মনে করি। আপনি মনে করেন? নীলুফার চৌধুরী মনি, আমরা এর আগে শুনলাম যে কর্নেল অলিকে নিয়ে তিনি মন্তব্য করেছেন চিটাগাংয়ে সমাবেশে, তিনি সেখানে বললেন যে তিনি প্রথম বিদ্রোহ করেছেন এবং এসে উই রিভল্ট বলেছেন, এবং কর্নেল অলি পরবর্তীতে বললেন তিনি ঠিকই বলেছেন, আমি প্রথম বিদ্রোহ করেছি। আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখেন? আসলে আমি এটাকে স্রেফ গভীর ষড়যন্ত্র থেকে দেখছি, কারণ এটা আওয়ামী লীগ একটা সময় বলতে বলতে এমন জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ তো অনেক দূরের কথা, উনি রাজাকারদের একজন, এরকম বলেছেন। এই ওই জায়গা থেকে কিন্তু আজকে এত দূর পর্যন্ত এসেছে। আওয়ামী লীগ কিন্তু অনেক খারাপ কাজ করেছে, যেটার ফল যাই হোক না কেন এটার জবাব সবকিছু আওয়ামী লীগের উপর বর্তায়। সেই জায়গায় আপনি জানেন কিনা আমি জানি না, কর্নেল অলি আহমেদ একটা পিএইচডি করেছে। উনি আমাকে একদিন বলেছিলেন যে আমার পিএইচডির সাবজেক্ট কি তুমি জানো? তা আমি বললাম না। বলে যে আমি পিএইচডি করেছি 25শে মার্চ থেকে 1971 থেকে 17ই এপ্রিল সরকার গঠন হওয়া পর্যন্ত। তখন থেকে ওনার ভেতরে একটা সুপ্ত বাসনা ছিল। উনি যে কারণে বিএনপিতে আমার মনে হয় টিকতে পারেন নাই বা টিকেন নাই, সেটা হলো ওনার একটা সুপ্ত বাসনা ছিল। আমি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একসাথে ছিলাম, পিএস হিসেবে হোক বা ধামাধরা যেটা হিসেবেই হোক ছিলাম, তার নেক্সট তো আমিই হতে পারি, কারণ আমি তো ওইখানে সাক্ষী হিসেবে ছিলাম। তার কথাটা এরকম, সরকার গঠন হওয়ার পর মানে আগ মুহূর্ত পর্যন্ত ওনার পিএইচডি সাবজেক্ট, ঠিক আছে? তো উনি এই ধরনের কথা বলবেন, এটা স্বাভাবিক। এবং যখন একজন যুদ্ধাপরাধী এবং যুদ্ধের সৈনিক এক হয়ে যায়, তখন বুঝতে হবে যে ডালমে কুচ কালা হে, এই জায়গাটা খুব একটা ভালো কোনো জায়গা না। ইতিহাস বিকৃতির জন্য বাংলাদেশের মানুষ যুগে যুগে চেষ্টা করেছে একটা শ্রেণী, কিন্তু তারপরেও পারেনি ইতিহাস সমুন্নত নিজের জায়গায়। ঠিক আজকে যে বা যারা এই ইতিহাসকে আবারও বিকৃত করার জন্য মাঠে নেমেছে, আমি তাদেরকে সোজা মোটা দাগে ধিক্কার জানাচ্ছি। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে আপনার এখানে বলে গেলাম, তারা কখনোই কোনোভাবে এখানে তারা এস্টাবলিশড হতে পারবে না, অন্তত পক্ষে এই ইতিহাস নিয়ে হতে পারবে না। আপনি আপনার বাসায় আপনি কাজ করেন, আপনার হেল্পিং হ্যান্ড হয়তো বা অনেক ভালো রান্না করে, কিন্তু রান্নাটা আপনিই কিন্তু করেন, সে আপনাকে হেল্প করে, এটা এনে দেয় ওইটা এনে দেয়, সুন্দর করে তরকারিটা কেটেছে, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু রান্নাটা কিন্তু ফাইনালি আপনার হাতে হয়েছে। সো এই জায়গাটায় দেখতে হবে, আপনি যে জিনিসটা পারেন না সেটার জন্য আপনার হেল্পিং হ্যান্ড লাগে। হ্যাঁ, আমি কাউকে ছোট করছি না, এটার মধ্যে সবকিছুতে হেল্পিং হ্যান্ড মানেই কিন্তু সবকিছু না। তাহলে হেল্পিং হ্যান্ড মানে যদি সবকিছু হতো, তাহলে ইতিহাস থেকে
অনেকেই অনেক কিছু করতে পারতো। আমি তার মানে কাউকে ছোট করছি না, আমি শুধু বলছি ইতিহাসের কাঠগড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই। উনি এই ঘোষণা দেওয়ার আগে উনি আওয়ামী লীগের ঘরে গেছেন, তাদেরকে রিকোয়েস্ট করেছেন। আমি নিজেও বলি উনি তো একজন অখ্যাত মেজর ছিলেন, ওনার তো এটা করার ছিল না। আওয়ামী লীগের সেই সময়কার নেতারা ভয়ে ছিলেন, কেউ সাহস পান নাই, বিধায় উনি নিজের জীবন মরণকে বিপন্ন করে উনি শেষ পর্যন্ত নিজেই বলেছেন, প্রথমে বলেছেন আই মেজর জিয়া, তারপরের বার আবার বলেছেন যে কয়দিন পরে পরে এখানে কু হয় আর্মিদের, এটাও মনে করবে যে পূর্ব বাংলার একটা কু। তখন পরের দিন আবার বলেছেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। তো এই যে এই জায়গাটা, এখানে কোনো ফাঁক ফোকর নাই, যে বা যারা যেভাবে ইতিহাসকে নেওয়ার চেষ্টা করেন না কেন, অনেকেই গুলিয়ে ফেলছেন, যে অনেকেই মনে করছেন উই রিভল্টকে ট্রান্সলেট করে বলা হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কর্নেল ওলি, এরকমটা বলা হচ্ছে। আসলে তা না, দুটো পৃথক বিষয়। কিন্তু উই রিভল্ট কথাটিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, এটা কেউ প্রশ্নই আসে না। যদি কর্নেল ওলি আহমেদ এই কথাটা বলেন, তাহলে উনি যেমন ইতিহাসের কাছে ভীষণ ছোট হয়ে থাকবেন, ঠিক তেমনই ওনাকে যেভাবে সমস্ত বাংলাদেশের মানুষ জানতেন। এবং আপনি দেখেন যে শেখ হাসিনা, তার হাজবেন্ড, তার স্বামী পর্যন্ত বলেছে, আমি শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা। আপনার আওয়ামী লীগের রফিক, ব্রিগেডিয়ার রফিক, উনি উনার বইতে লিখেছেন আমি শুনেছি। এবং কি সুবেদ আলী ভুইয়া, মেজর জেনারেল, উনি বলেছেন, আমি কিন্তু এই নামগুলো কিন্তু প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাদের নাম বলছি, আওয়ামী লীগের ফ্যামিলির ঘরের নাম বলছি। আলোচনায় প্রসঙ্গে আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে আমাদের ইশতেহারে এত ভারতীয় ছবি কেন, অনেক আলোচনা হচ্ছে, এটাকে আপনি কি মনে করেন? আসলে আমি ভারতীয় ছবি দেখেন, মৌলবাদ ভাই ভাই, আমার কাছে প্রথম কথা এটা মনে হয়। তাদের মধ্যে একটা যে একদম সূক্ষ্ম সম্পর্ক আছে, এটা যারা একটু স্টাডি করে, যারা একটু সচেতন, তারাই বুঝতে পারে। এবং বলে না, চোর কিছু জিনিস তার সাক্ষী রেখে যায়। নইলে বাংলাদেশের ছবির দেশ বাংলাদেশ, দুনিয়ার ছবি, সবখানে ছবি, প্রতিনিয়ত ছবি, সেটা রেখে কেন আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের ছবি আনতে হয় ভারতের, তাই না? তো এই জায়গাগুলো থেকে বোঝা যায় যে তাদেরকে কেউ সেট করে দিচ্ছে, লিখাটাও সেট করে দিচ্ছে কিনা, বলাটাও সেট করে দিচ্ছে কিনা, ক্ষমতাও সেট করে দিচ্ছে কিনা, আমি জানি না। আমরা শুধু এটা শুনি মাঝে মাঝে যে ইশতেহার অন্য কেউ সেট করে দিয়েছে। ছবি পাওয়া যাবে না, এটা কি আপনি বিশ্বাস করেন? আপনি যদি আপনার মেধা দিয়ে যদি লিখতে পারেন, ছবিটা কি মেধা দিয়ে বানানো যায় না? বাংলাদেশে অ্যাভেলেবেল ছবি আছে না? বাংলাদেশে সবার হাতে একটা করে ক্যামেরা, সবাই আপনার ফটোগ্রাফার, সবাই সাংবাদিক এখন। আর আপনি কিনা ছবি ভাড়া করার জন্য ভারত যাইতে হয়, আপনি তাদেরকে টাকা দিয়ে ছবি আনতে হয়। টাকা ছাড়া তো ছবি আনা যায় না। যদি টাকা ছাড়া আইনা থাকেন, তাহলে তো সেটা আরেকটা অপরাধ। সো আমি এই জায়গাটায় মনে করি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন, আমি আসবো আপনার কাছে। আমি গোলাম মোল্লা রনির মন্তব্য শুনতে চাই যে আপনি কিভাবে দেখেন, আপনার কাছে কোনো ব্যাখ্যা? ইতিবাচকভাবে দেখি। এর কারণ হলো তারা তো বিশ্ব মানবতায় বিশ্বাস করে, ফলে বিশ্বের যে কোনো জায়গা থেকে তারা একটা ছবি সংগ্রহ করে সেটা দিতে পারে। একটা হলো আপনার পারপাসটা সার্ভলি হলো। 2 নম্বরে যেটা হলো সেটা হলো তারা তো ভবিষ্যতে চিন্তা করে তাদের কতগুলি স্টেজ আছে। প্রথমে বাংলাদেশ দখল, তারপরে 7 সিস্টার দখল, এরপরে দিল্লি দখল, এটা তাদের একটা ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে সর্বভারতীয় তারা নিজেদেরকে মুঘলদের উত্তরাধিকার ভাবে। তারা গিয়াসুদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, কুতুবুদ্দিন আইবেক, এদের সমপর্যায়ে। তাদের আইডল হলো মানে মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ হলো তাদের আইডল। তো সেক্ষেত্রে আমরা যারা কুয়োর ব্যাংক, একেবারে ছোট বাংলাদেশ, গোপালের বংশধর, তারাই বাংলা নিয়ে চিন্তা ভাবনা করি। ফলে এই ছোটোখাটো বিষয় নিয়ে যারা আমরা তর্ক বিতর্ক করছি, তারা জামাতের যে বিশ্ব মানবতা, তাদের যে হৃদয়, তাদের যে মন এবং মানসিকতা, তাদের যে সার্বজনীনতা, এই বিষয়ে আমরা এখন আসলে ওই পর্যায়ে যেতে পারিনি। তারা সমস্ত একসময় তারা চিন্তা করে, আরে 700 ইয়ার্স, আপনি লোয়ার হোসেন সাঈদী সাহেবের ওয়াজ দেখেন, তিনি বলেছেন যে এই কুতুব মিনার আমার, ওই লাল কেল্লা আমার, ওই তাজমহল আমার। 700 বছর ধরে আমরা মুসলমানরা এই ভারতবর্ষ শাসন করেছি। আপনি মনে করছেন দখলদারিত্ব দাবি করছে? কাজেই দখলদারিত্ব না, এটা আমার হিস্সা, আমার কাছ থেকে তোমরা ইংরেজদের মাধ্যমে কেড়ে নিয়েছো। ফলে যদি এটা আবার ফেরতের ব্যাপার আসে, উই মুসলিম, আমরা সেটা ফেরত পাবো। আমরা কত কষ্ট করে সেই দিল্লি জামে মসজিদ করেছি, আমরা সেই দিল্লির লাল কেল্লা করেছি, আর বসবাস করে তোমরা সেখানে ফাজলে ওড়ার জায়গা পাও না, আর আমাদেরকে লালবাগ দুর্গ ধরাই দিছো।
অবস্থাতে। তো এত কষ্ট করে আগ্রা ফোর্ট করেছি, এত কষ্ট করে ফতেহপুর সিক্রি করেছি, এত কষ্ট করে সেই লালকেল্লা করেছি, সব কিছু বাদ দিয়ে এখন আমাদেরকে এই লালবাগ দুর্গ। তো ফিরে আসছি সেই কথা আপনি যেটা বলছিলেন আবুল আলা মওদুদি যে সমগ্র ভারত ছিল সেই জায়গায়। আমার মূল ব্যাপার তাহলে কি মানে পাকিস্তানকেও সাথে নেবে কিনা? মূল ব্যাপার হলো তারা তাদের ইমানের জায়গায় ঠিক আছে, আপনি তাদের একটা কাজকর্মের ধারাবাহিকতা আছে। আমরাই এই সকালবেলা একবার ক্ষমতার জন্য বিএনপির দিকে যাই, একবার আওয়ামী লীগের দিকে যাই, একবার এরশাদের দিকে যাই, এটা আমাদের ইমানের ঘাটতি। জামাত তো তাদের জায়গা থেকে সরেনি। তারা যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রতিষ্ঠিত হওয়া থেকে এখন পর্যন্ত স্থানকাল পাত্রভেদে তারা তাদের মনের যে চিন্তা চেতনা দমন রেখেছে বা বলেনি, কিন্তু আপনার ধরে নিতে হবে যে তারা সবসময় একটা সর্বভারতীয় চিন্তা করি, এরপরে চিন্তা করে যে এখান থেকে যখন একটা মুসলিম খিলাফত হবে সারা দুনিয়া, আপনি চিন্তা করেন একসময় ইমাম মাহাদি আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন সারা পৃথিবী চালাতে হবে না? তো এই জিনিসগুলো তারা ওইভাবে একটা মাস্টার প্ল্যান করে এগোচ্ছে গ্লোবালি। এখন তারা আমেরিকার কথা যত যাই বলুন না, তারা ট্রাম্পকে তো লোকই মনে করে না, তাদের কোনো অবস্থাতেই ইসরায়েলকে কোনো শক্তি মনে করে না। এর কারণ হলো তারা বিশ্বাস করে যে একটা সময় ইমাম মাহাদি আসবেন, ইমাম মাহাদি আসার পর সারা পৃথিবী মুসলমানদের অধীনে থাকবে, এবং ঠিক সেই সময়টাতে আমিরে জামাত তিনি হবেন সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। এই চিন্তা করেন আপনি, কোথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, উজির আজম বাংলাদেশ, এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা, ছোট মনের মন মানসিকতা। আপনি ওনাকে একা ডাকবেন, আমাদের ডাকার কোনো দরকারই নাই, উনি একক টকশো করুন, আমরা আপোষে বললাম, ছেড়ে দিলাম বাকি দুইজন দুষ্ট প্রকৃতির লোক, কোনো কথা সুন্দর করে ইজি করতে পারে না। আমি এই যে একেবারে মনির সাথে 100% একমত, এটাই বরঞ্চ ভালো। কিন্তু আমি খুব সহজে একটু অন্যভাবে বলি যে দেখেন, যে আমি দেখলাম এই আপনার কাছ থেকেই দেখে যেটা বুঝলাম যে ইস্তেহারে যখন স্বাস্থ্য এই জায়গাগুলো বলতে চাইছে, তা আমার ধারণা যে বাংলাদেশের নারী বলতে ওনারা যেটা বোঝায় সেটা তো একেবারেই ওইখানে কি আছে আপনি বুঝতে পারবেন না, এটাই। এবং এইবারে তো আমরা আরো কতগুলো জিনিস দেখলাম যে তাদের পুরুষরা বোরখা পরে বিভিন্ন জায়গায় যাচ্ছে, পরে ছবিতে আসছে পায়ের স্যান্ডেলটা পাল্টাইতে ভুলে গেছে, বা স্যান্ডেল দেখে দেখা যাচ্ছে যে এটা না। তো এখন যদি বাংলাদেশের ব্যবহার করে তো এইগুলোকে ব্যবহার করতে হইতো। তা আমার ধারণা এটা বিজনেসে সুবিধা করতে পারেন, ইট ইজ এ বিজনেস। এই যে মুক্তিযুদ্ধের কথা বলা, অনেক কথা, যে কোনোভাবে ভোট নিয়ে আসা, আসল লক্ষ্য অন্য জায়গায়। তো সেই জায়গায় আমার ধারণা, আপনার মনে হয় যে আসলে এই কথাগুলো বললে তারা ভোট পাবে? যখন বলা হচ্ছে যে নারীরা 5 আমার ঘন্টা কাজ বিবেচনায় তো করবে মোটেই এবং পাবে না, মোটেই পাওয়ার কথা পাবে না। পাওয়ার যেটা পাবে সেটা অন্য কোনো কারণে, যেটা এখন দেখেন না যে একটা কি বলো মোটিভেশন আমাদের নারীদের মধ্যেও অনেক, এটা বুঝবেন যে আমাদের একটা চেতনার স্তরের উপরে তো অনেক নির্ভর করে। অনেকে আমাদের নারীরা, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, সে নিজেই ঘরের মধ্যে থাকতে চায়। তো এইরকমের যদি কেউ থাকে সেটা সাপোর্ট পাবে, সেটা অন্য জিনিস। এইখানে তো বিকাশের কথা বলা যায়, ব্যক্তিগত সুবিধার কথা বলা যায়, হ্যাঁ। বা যদি এখানে রনিভের কথাই যদি বলি, যে বেহেস্তের কথা বলা, মানে উনি না বললেও তো ডিফ্যাক্টো যে জায়গাটা বলছেন যে এই ধরনের কাজের মধ্য দিয়ে কিছুটা তারা সে পাওয়ার জায়গায় যেতে পারে। আর একটা এখানে ম্যানিপুলেটিং কি, যে কোনো ভাবে শো করছে যে আমরাই তো সব। এখন বাঙালি আমাদের যে চেতন স্তর, বা এখানে বাঙালি আদিবাসী বলে যারা বাস করি, যে অনেকে মনে করতে পারে তারাই তো চলে গেল, তাহলে এই কারণে কিছুটা। কিন্তু আমি মনে করি যে এই ঘটনাগুলো যদি প্রকৃত পক্ষে, যেমন এইটাকে কেউ গুরুত্বহীন মনে করতে পারে, যে আপনি যে তুললেন যে এই ধরনের ছবি বিদেশে ব্যবহার করছে, বিদেশের ছবি ব্যবহার করছে, তো এই রয়্যালিটি ফি দেয়া হয়েছে কিনা সেই বিষয়গুলো সামনে আসছে। থেকে বোঝা যায় যে তারা ওইখানে যেভাবে নারী এবং অন্যটাকে শো করছে, আদৌ তারা ওইটাকে চায় কিনা, এটাই তো চায় না। আমরা আমাদের সময় মানুষ যদি বুঝতে পারে, আমার ধারণা তাদের পক্ষে যাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করেন না। আচ্ছা, সময় একেবারে শেষ, আমরা একটু জানতে চাই যে বিএনপির পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ডে বলা হচ্ছে যে নারীদের সক্ষমতা বাড়ানোর জন্য, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে বলেন, প্রথম কথা যে 100% তো এখনো সুনির্দিষ্ট হয়নি। আমি যতটুকু আমি পত্রিকায় পড়ে দেখলাম যে নির্বাচনী ইস্তেহারে যে কেউ তার মতো তো বলতে পারে। আমরা তো বাংলাদেশের মানুষকে, প্রতিটি মানুষের সবকিছুর নিশ্চয়তাটাই তো আমাদের প্রধান কাজ। তা সেইটা আমি কি পদ্ধতি করব, সেইটা ক্ষেত্রে তারা বলাতে আমি কোনো অপরাধ দেখছি না। যেমন ধরুন, বোঝার জন্য বলি, আমরা আমাদের জায়গা থেকে প্রধান যে পয়েন্টটা ঐক্যমত্য কমিশনে বলেছিলাম, গ্রহণ করেনি, এখনো বলতে চাই যে একটা প্রধান কাজ হবে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেইটার আইনি স্বীকৃতিটা নিশ্চিত করা। আমরা মনে করি এই নিশ্চিত করার পরে
আপনি কিন্তু অনেক কিছু কাজের দিকে আগাতে পারবেন। এখন এটা হয়তো বিএনপি মনে করছে তারা এই কাজ দিয়ে আগাবে। এর আগে দেখেননি, আগেরও যারা ছিল, আমরা নানা ধরনের কার্ড ছিল, তাতে সুবিধা ছিল, বা ধরেন আমরা যে সার্বজনীন রেশন ব্যবস্থার কথা বলি, তাতেও তো একটা কার্ড দিতে হবে। তা সুতরাং আমরা আমাদের যে দেশের বিরাট অংশ মানুষ যে দরিদ্র সীমার নিচে বাস করে, তাদের সঠিক তথ্য নিয়ে এসে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য নানা ধরনের পদ্ধতি ব্যবহার করতে হবে। তার একটা পার্ট যদি কেউ ব্যবহার করতে চায়, আমি তাতে কোনো নেগেটিভ হিসাবে ওকে, আমি গোলাম মোল্লা রনি আপনার কাছে একটু শুনতে চাই যে এই ফ্যামিলি কার্ডের প্রস্তাবনাকে আপনি কিভাবে দেখেন? ভালো, এটা তো আসলে ভালোই তো প্রস্তাবটা দিয়েছে, নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে। পিনাকি ঠিনাকি এরা যারা সেরা খুব সমালোচনা করতেছে, নেতিবাচক সমালোচনা করছে, তারা বলতেছে যে এটা নাকি শেখ হাসিনা আরও বেশি করে পড়ে গেছে। হোয়াট এভার মেবি, এখন জামাতের যারা আমির এটা খুব রিয়াক্ট করছে যে নিয়ে যা তোর কার্ড, তুই তুকারি করে সব কার্ডটা ফেরত দেওয়ার কথাবার্তা বলতেছে। তো যখন জামাতের আমি রাগ করেছি, মনে হচ্ছে যে এটা বিএনপির একটা ভালো কাজই না, সে এত রাগ হতো না, এত রাগ হতো না। তো এই ভালো কাজ, এন্ড বিএনপি এটা জনগণের মধ্যে সাড়া ফেলতে পেরেছে। আর তা না হলে পিনাকি কিংবা জামাতের আমির এতটা সুবিধাটা যেন সাধারণ মানুষ, বিশেষ করে যারা যে নারীদেরকে দেওয়ার কথা, তারা যেন পায়, সেজন্য যে প্রস্তাবনাটা আছে যে টাকাটা তাদের হাতে না দেয়া, বরং যাদেরকে দেয়া হবে ব্যক্তি হিসেবে তারা ব্যবহার করবে, সেখানে আপনার কোনো প্রস্তাবনা আছে কিনা? আপনি কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা সেটা? এটা না, এটা আপাতত মানে একটা রাষ্ট্রের জন্য এই যে পরিমাণ কার্ড দিতে চাচ্ছে, এটা ইটস নট এ প্রবলেম, ইটস নট এট অল প্রবলেম। এটা তারা 50 লাখ, হ্যাঁ, এটা কোনো কোনো সমস্যাই না। হ্যাঁ, এটা কোনো সমস্যাই নয়, এটা কম আরো দেশের জন্য, এটা এই না। ওকে, আমরা নির্বাচনের ঝুঁকি যেগুলো নিয়ে কথা বললাম, অনেকগুলো শঙ্কা ছিল। 1 মিনিটে যদি আপনি কিছু বলতে চান যে এখানে আসলে একদম বুলেট পয়েন্টে যে কি কি করলে পরে সুষ্ঠু নির্বাচন সম্ভব, জালিয়াতি মানে মোকাবেলা করে যেন কেউ কোনো জালিয়াতি করতে না পারে, সিল বানিয়েও যেন কোনো লাভ না হয়। এখানে জাদু করতে পারে, টুনা করতে পারে, বান মারতে পারে, তাহলে আর এই ধরনের কোনো সমস্যা হবে না। দোয়া দরুদ পড়তে পারে, রোজা রাখতে পারে, মসজিদে জিকির আজকার করতে পারে, আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারে। এর কারণ হলো এখন একেবারে অপারেশনাল স্টেজে, এই স্টেজে নতুন করে কোনো ইন্সপায়ার্ড হওয়ার কোনো কিছুই নেই। একমাত্র বিধাতা মহান আল্লাহ রাব্বুল আলামিন, ভগবান ঈশ্বর গড, তার ডিজায়ারের উপরে আমাদের আসলে এই নির্বাচনের পরিপূর্ণ যে শান্তি, সফলতা এবং সার্থকতা নির্ভর করছে। সরকারের হাতে কিছুই করার নেই আপনি বলছেন? কারোর হাতে কিছু নেই এই মুহূর্তে, দিস ইজ দ্য রিয়ালিটি, কারোর হাতে কিছু নেই এই মুহূর্তে। আমরা আপনার কাছে শুনে নীলুফার চৌধুরী মনি, আপনি কি মনে করেন একদম 30 সেকেন্ড শেষ করে দেবো, যে নির্বাচন যাতে শঙ্কামুক্ত হয় এবং কেউ দেখেন নির্বাচনটা কিভাবে শঙ্কামুক্ত হয়? আপনি প্রশ্ন করেছেন বিশাল বড়, আপনি চাচ্ছেন এক লাইনে। আপনি নির্বাচনের যে পূর্ব শর্তগুলো কোনোটাই পূরণ করা হয় নাই। অস্ত্রের ব্যাপার, অস্ত্রের ঝনঝনানি সমস্ত জায়গায়, 1335টা সরকারি অস্ত্র এখন পর্যন্ত যায় নাই, ঢুকে নাই। জেলখানার হারানো অস্ত্র 27টা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। 401 জন সন্ত্রাসী ঢাকা শহর আনাচে কানাচে জায়গায় ঘোরাফেরা করছে। শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সমস্ত বাংলাদেশ অরক্ষিত। তারপরে হলো গিয়ে আপনার প্রশাসনের 2 নাম্বারই, এরপরে হইলো আপনার পুলিশের ট্রমাটাইজ। এগুলা সবকিছু আপনি মিলে একটা হিসাব করেন, আপনি একটা ককটেল বানান, বানায় ছেড়ে দেন, দেখেন নির্বাচনটা কেমন। এর মধ্য দিয়ে আপনারা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আশা করছেন কি করে? এর ভিতরে যদি আল্লাহ নিজে স্বয়ং যদি সুষ্ঠু নির্বাচন করায়, এর মধ্যে আমরা আশা করছি না। ডক্টর ইউনূস সাহেব বলেছেন ইতিহাসের সর্বোচ্চ সেরা নির্বাচন হবে। আমি